বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের স্বপ্ন এবং প্রতীক্ষার বিষয় নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। একদিকে পে কমিশনের কার্যক্রম এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন কিছু ইঙ্গিত আসছে যা সাধারণ সরকারি কর্মচারীদের কপালে চিন্তার গভীর ভাঁজ ফেলে দিচ্ছে। পরিস্থিতি ক্রমশ এমন একটি দিকে মোড় নিচ্ছে যেখানে সরকারি কর্মচারীদের প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে দূরত্ব প্রতিদিনই বাড়ছে। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী এই মুহূর্তে একটিমাত্র প্রশ্নের উত্তর খুঁজছেন, নবম পে স্কেল কি সত্যি এই সরকারের আমলে বাস্তবায়িত হবে? এই প্রশ্নটি এখন শুধু চায়ের আড্ডায় নয়, অফিসের করিডোরে, বাসায়, পরিবারে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। কারণ এই বেতন কাঠামোর সাথে সরাসরি জড়িয়ে আছে লাখো পরিবারের আর্থিক নিরাপত্তা, সন্তানের পড়াশোনার ব্যয়, পরিবারের চিকিৎসা এবং দৈনন্দিন জীবনযাত্রার সামগ্রিক মান। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে এবং জীবনযাত্রার ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে পুরনো বেতন কাঠামোয় একটি সাধারণ সরকারি কর্মচারীর পরিবার চালানো ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। তাই নবম পে স্কেলের প্রতি এই তীব্র আগ্রহ এবং প্রত্যাশা একেবারেই স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত। সদ্যপ্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এবং বেতন কাঠামো বাস্তবায়নে যে দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তা বিরাজ করছে তার প্রতিবাদে একটি কঠোর কিন্তু সম্পূর্ণ অহিংস কর্মসূচির ডাক দিয়েছেন। কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে আগামী 2 জানুয়ারি শুক্রবার তারা একটি প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন। এটি কোনো একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকবে না, বরং একযোগে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে এই প্রতীকী অনশন পালিত হবে। এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাইছেন যে সাধারণ কর্মচারীরা আর অপেক্ষা করতে রাজি নন এবং তাদের ধৈর্যের একটি সীমা আছে। এই কর্মসূচির পেছনে যে মূল কারণ রয়েছে তা হল সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে যে গভীর অনিশ্চয়তা ক্রমশ ঘনীভূত হচ্ছে। গত জুলাই মাসে নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছিল এবং সেই কমিশনকে 6 মাসের একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন তাদের কাজ সম্পন্ন করবে এবং যথাসময়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র উপস্থাপন করছে। নির্ধারিত 6 মাসের সময়সীমা পেরিয়ে গেলেও কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এখনও সরকারের হাতে এসে পৌঁছায়নি। কমিশনের কার্যক্রম এখনও চলমান এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক এখনও বাকি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। এই দীর্ঘসূত্রিতার মধ্যেই অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা সরকারি কর্মচারীদের আশা ও প্রত্যাশার উপর একটি বড় ধরনের আঘাত হিসেবে পরিগণিত হচ্ছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে নতুন পে স্কেল কার্যকর করার মতো এত বড় এবং দীর্ঘমেয়াদী আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের হাতেই ন্যস্ত থাকা উচিত। তার এই বক্তব্য নতুন কিছু নয়। এর আগেও তিনি একাধিকবার এই ধরনের মনোভাব প্রকাশ করেছেন এবং প্রতিবারই কর্মচারী মহলে এটি ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এবার তার বক্তব্য আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ নির্বাচন ক্রমশ ঘনিয়ে আসছে এবং সরকারের হাতে সময় দিন দিন কমে যাচ্ছে। আরটিভি সহ বেশ কিছু গণমাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশিত হয়েছে যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে পে কমিশনের কাজ প্রায় শেষের দিকে আসলেও সরকার শেষ মুহূর্তে এসে গ্যাজেট প্রকাশ করবে কিনা সে বিষয়ে গুরুতর সংশয় রয়ে গেছে। এই সংশয়টি এখন আর শুধু বিশ্লেষক বা বিশেষজ্ঞদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সাধারণ কর্মচারীদের মধ্যেও এই শঙ্কা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং একটি সামগ্রিক হতাশার পরিবেশ তৈরি করছে। অর্থ উপদেষ্টার বক্তব্যকে আরও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি শুধু সময়ের কথা বলছেন না, বরং বিষয়টির জটিলতার কথাও স্বীকার করছেন।
তার মতে একটি নতুন জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা মানে শুধু বেতনের অঙ্ক কয়েক গুণ বাড়িয়ে দেওয়া নয়, এটি একটি অত্যন্ত সূক্ষ্ম, জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়া। এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতা, সরকারের রাজস্ব আয় এবং ব্যয়ের ভারসাম্য, প্রশাসনিক কাঠামোর প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারের বিভিন্ন দিক। একটি নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বেড়ে যায়। এই বিশাল আর্থিক চাপ বহন করতে সরকারের প্রস্তুতি আছে কিনা এবং সেই সক্ষমতা তৈরি হয়েছে কিনা তা যাচাই করা একটি দীর্ঘ প্রক্রিয়া। একটি অন্তর্বর্তীকালীন সরকারের স্বল্প মেয়াদে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করে গ্যাজেট প্রকাশ করা বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করছেন, এবং এই মনোভাব পরিষ্কারভাবেই তার বক্তব্যে ফুটে উঠছে। এবার সময়ের হিসাবটা একটু সূক্ষ্মভাবে করা যাক। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে সময়ের চাপটা কতটা প্রকট। নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী 2026 সালের 22 জানুয়ারি থেকে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে। অর্থাৎ সেই তারিখ থেকেই কার্যত সরকারের নিয়মিত কার্যক্রমের উপর একটি অদৃশ্য সীমারেখা তৈরি হয়ে যাবে। অন্যদিকে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা পড়তে পারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে, এমন আভাস পাওয়া যাচ্ছে। এখন যদি এই দুটো তারিখ পাশাপাশি রাখা যায় তাহলে মাঝখানে থাকে মাত্র কয়েকটি কার্যদিবস। এই অতি সীমিত সময়ের মধ্যে কমিশনের বিশাল প্রতিবেদন পর্যালোচনা করা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত গ্রহণ করা, মন্ত্রিপরিষদের অনুমোদন নেওয়া এবং সবশেষে গ্যাজেট প্রকাশ করা, এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা কার্যত অসম্ভব। এমনকি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও বলছেন যে যদি রিপোর্টটি ডিসেম্বরের একেবারে গোড়ার দিকে জমা দেওয়া হতো তাহলেও সরকারের হাতে পর্যালোচনার জন্য কিছুটা সময় থাকত। কিন্তু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা পড়লে এবং 22 তারিখের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে হলে যে ধরনের দ্রুততার প্রয়োজন তা প্রশাসনিক বাস্তবতায় একেবারেই সম্ভব নয়। পে কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে, যা নবম পে স্কেলের সম্ভাব্য রূপ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেয়। সূত্র জানাচ্ছে, প্রস্তাবিত খসড়ায় বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড কমিয়ে 13টি গ্রেডে নামিয়ে আনার একটি পরিকল্পনা রয়েছে। এটি যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে এটি হবে বাংলাদেশের সরকারি বেতন কাঠামোর ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দূরগামী পরিবর্তন। গ্রেডের সংখ্যা কমানোর অর্থ হল বেতন কাঠামোকে আরও সরলীকৃত এবং যৌক্তিক ভিত্তির উপর দাঁড় করানো, যা প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে এই পরিবর্তনটি চূড়ান্ত করতে এখনও কমিশনের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকের প্রয়োজন রয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, 20 থেকে 13 গ্রেডে নামিয়ে আনার এই খবরটি কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু নির্ভরযোগ্য সেটা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ পে কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করেনি, কোনো প্রেস ব্রিফিং দেয়নি এবং গণমাধ্যমের সামনে কোনো তথ্য প্রকাশ করেনি। তাই এই মুহূর্তে নবম পে স্কেল সম্পর্কে যতটা খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে তার একটি বড় অংশই অনুমান ও ধারণা নির্ভর। বিভিন্ন সূত্র থেকে আসা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে যেসব প্রতিবেদন প্রকাশিত হচ্ছে সেগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া সমীচীন হবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে যে পে স্কেল চূড়ান্ত করার আগে কমিশনের পূর্ণ কমিটির অন্তত 3টি গুরুত্বপূর্ণ সভা এখনও বাকি আছে। এই সভাগুলোতে প্রতিবেদনের বিভিন্ন দিক পর্যালোচনা, পরিমার্জন এবং চূড়ান্ত করার কাজ হবে। সেই সভাগুলো সম্পন্ন হওয়ার পরেই মূলত একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত প্রস্তাব সরকারের কাছে পেশ করা সম্ভব হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে কতদিন লাগবে তার কোনো নিশ্চিত সময়সীমা এখনও বলা হয়নি। কর্মচারী সংগঠনগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তারা বহুদিন ধরেই নবম পে স্কেলের দাবিতে সোচ্চার। এর আগে তারা 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছিল এবং সেই সময়সীমার মধ্যে কাজ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল।
কিন্তু নভেম্বর পেরিয়ে ডিসেম্বর এসে গেলেও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় তারা এখন আরও সংগঠিত হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করছেন। কর্মচারী কল্যাণ সমিতি এবং বিভিন্ন পেশাদার সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রতীকী অনশনের পর পর্যায়ক্রমে আরও বিভিন্ন ধরনের কর্মসূচি যেমন মানববন্ধন এবং জেলা পর্যায়ে বিক্ষোভ কার্যক্রম পরিচালিত হতে থাকবে। তবে কর্মচারীরা যে আন্দোলন করছেন বা করতে চাইছেন সেখানে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিছুদিন আগের ঘটনার ভয়াবহ স্মৃতি। কিছুদিন আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার চেষ্টা এবং হট্টগোল সৃষ্টির ঘটনায় সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছিল। কর্মচারী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পাশাপাশি বেশ কয়েকজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সরকারের এই কঠোর পদক্ষেপ কর্মচারী মহলে একটি স্পষ্ট বার্তা পাঠিয়ে দিয়েছে যে নিয়ম বহির্ভূত আন্দোলনের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।